কে কে ওখানে? কে ওখানে? কে? বেশি আওয়াজ করবার চেষ্টাও করবি না, নয়তো যেখানে তোর স্বামী গেছে না সেখানেই পাঠিয়ে দেব তোকে, বুঝলি? তুমি মেরেছো দীপককে? না, কিন্তু যদি মেরে দিতাম তাহলে ভালোই হতো। পুলিশ আমার পেছনে লেগেছে আর আমি সালা তোদের টাকা দিয়ে সাহায্য করেছি। এটাকে ব্যবসা বলে। সুদ নিতে তুমি, সুদখোর তুমি। একে সাহায্য বলে? এই বেশি কথা নয়, নালে তোর জীবনের সুদটা না এখনই এই মুহূর্তেই শেষ করে দেব। হ্যাঁ বল, কবে দিবি আমার টাকা? সে তো দীপক নিয়েছিল, আর দীপক তো আর নেই। তাহলে কিসের টাকা? এই বেশি চালাকি দেখাবি না। যদি আমি আমার টাকাটা না পাই না, তাহলে মনে রাখবি। দিয়ে দেব। দীপকের ইন্স্যুরেন্সের টাকা ঢুকবে, তখন তোমার টাকা আমি দিয়ে দেব। এক মাসের সময় দিলাম। স্যার, কি হয়েছে? কিছু ইনফরমেশন পেলে? স্যার ওকে কয়েক ঘা দিতেই ও তখনই এম সিরিজের বন্দুক কাকে কাকে বেঁচেছে তাদের স্কেচ করিয়ে দিয়েছে। এই স্কেচগুলো তুমি সব থানাতে ছড়িয়ে দাও। ওকে স্যার। মনে হয় না এই কাজটা কোনো হিস্ট্রি শিটারের। কেন স্যার? যে দূরত্ব থেকে গুলি করা হয়েছে তাতে মনে হচ্ছে কাজটা নতুন কারো। এমকে সিরিজের বন্দুক বেশিরভাগ লোক কিন্তু ব্যবহার করে না, কারণ এটা ডেইলি ইউজ হয়ে গেছে, আর এটা খুবই সস্তা, আর বেশিরভাগ ধরা পড়ার চান্স থাকে। এমনটা কেন স্যার? এমকে সিরিজের ফুল ফর্ম হলো মার্ক, আর এটা খুব সহজেই অ্যাভেলেবল। এর লাইসেন্সও খুব ইজিলি পাওয়া যায়, আর এর রেঞ্জও খুব কম হয়। আর কোনো হিস্ট্রি শিটার এত কম দূরত্বে ফায়ার করার রিস্ক নেয় না। এতে রিস্ক নেওয়ার মানে হলো মিসও হয়ে যেতে পারে। যদি টার্গেট মিস হয় তাহলে যে গুলি চালিয়েছে সে ধরাও পড়তে পারে। ঠিক সেরকমই মুন্না করেছে, কারণ ওর গ্রাহক কমে গেছে, সেই জন্যও স্কেচ বানিয়েছে। হতে পারে স্যার। তাও এই স্কেচগুলো সব থানাতে ছড়িয়ে দাও। ওকে স্যার। স্যার, স্যার ওই সত্তু, আপনি তোকে জামিন দিয়ে দিলেন। ও আমার বাড়িতে গিয়েছিল, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। দেখুন, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে ওকে আমরা ছেড়ে দিয়েছি। ওনাকে হুমকি দেওয়ার রিপোর্ট তুমি লেখাও আর সত্তুকে নিয়ে এসো। ওকে স্যার, চলুন। একদিকে দীপকের হত্যাকারীর খোঁজ পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে সত্তুর এই ওপেনলি রসিকাকে হুমকি দেওয়া। পুলিশ রসিকার কমপ্লেন অনুযায়ী সত্তুকে আবার গ্রেফতার করে, যাতে রসিকা সেফ থাকতে পারে। কিন্তু সেটা কতদিন? স্যার, ইচ্ছে হলেই তুলে আনেন, এবার যেতে দিন। তোর বিরুদ্ধে কমপ্লেন আছে, তুই রসিকা ম্যাডামকে হুমকি দিয়েছিস। আরে স্যার, আমি তো ওর কাছে আমার টাকা চাইতে গিয়েছিলাম। তো টাকাকে এভাবে ধমকে চাওয়া যায় নাকি? স্যার, একে তো এই ফ্যামিলি আমার টাকা খেয়ে নিয়েছে, তার উপরে আমাকে ফাঁসিও দিচ্ছে। চুপ কর। স্যার, এই ছবিটা সব জায়গায় সার্কুলেট করে দেওয়া হয়েছে। স্যার, এই ফটো? তুই চিনিস একে? হ্যাঁ, এ তো ঋষি, তুমি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভয় দেখাতে চাইনি, তারপর ভাবলাম একটু ভয় দেখিয়েই দিই। আর এই দরজা এইভাবে খোলা রাখা উচিত নয়, যদি সত্য এসে যায় তো। সত্তুর জন্য চিন্তা করতে হবে না, ওকে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আর পুলিশের কথা বললে, ওরা তো দীপকের খুনিকে ধরতেই ব্যস্ত, আর ইন্স্যুরেন্সের টাকা চলেই আসবে।
তারপর তুমি আর আমি দূরে কোথাও চলে যাব। দূরে তো যাবই, আগে তুমি একটু কাছে তো এসো। বাহ, খুব ভালো প্ল্যানিং ছিল। পুলিশ এতটাও বোকা নয় যতটা আপনি ভেবেছিলেন। আমি আপনার বাড়ির বাইরে একজন কনস্টেবলকে রেখে দিয়েছিলাম নজর রাখার জন্যে, আর তাছাড়া সত্তু আমাদের ওর পরিচয় দিয়েই দিয়েছে। নিয়ে চলো দুজনকে, চলো। সত্তু পুলিশের কাছে ওই স্কেচ দেখে ওর পরিচয় পুলিশকে জানিয়ে দিয়েছিল। সত্তু ওই লোকটাকে খুব ভালো করে হয়তো চিনত না, কিন্তু সত্তু দুই একবার রসিকাকে লুকিয়ে লুকিয়ে ঋষির সঙ্গে দেখা করতে দেখেছিল। পুলিশ যে মুহূর্তে এই কথাটা জানতে পারল, তারা তাড়াতাড়ি স্টেপ নিতে শুরু করল, আর ঋষিকে ধরার জন্য রসিকার বাড়ির সামনে একজন কনস্টেবলকে সিভিল ইউনিফর্মে ডিউটিতে রেখেছিল। আর কিছুদিনের মধ্যেই ঋষি রসিকার সঙ্গে দেখা করতে এলো আর ধরা পড়ে গেল। কিন্তু আসলে রসিকা দীপককে কেন মেরেছিল? কি কারণ থাকতে পারে? বল, দীপককে কেন মারলি? স্যার, আমি তো দীপককে বিয়েই করতে চাইনি। আমি তো ঋষিকে ভালোবাসতাম, কিন্তু বাড়ির লোক জোর করে দীপকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ স্যার, স্যার আমরা দুজন কলেজে পড়ার সময় থেকে একে অপরকে ভালোবাসি। তো দীপককে ডাইভোর্স দিয়ে ওকে বিয়ে করে নিতে খুন করার কি দরকার ছিল? স্যার, ভালো জীবনের জন্য আমাদের টাকার প্রয়োজন ছিল, আর যখন জানতে পারি যে দীপকের কাছে একটা ভালো লাইফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। যদি বাই চান্স আমার কিছু হয়ে যায় না, তখন তুমি ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ওই ধারগুলো সব শোধ করে দিয়ে একটা ভালো জীবন কাটিয়ে নিও প্লিজ। তখন ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলাম, যাতে ওই টাকায় আমরা একটা ভালো জীবন কাটাতে পারি। স্যার, স্যার এই পুরো প্ল্যানটাই রসিকারই ছিল। হ্যাঁ? আর এক্সিকিউট তুই করেছিস। এবার তোমরা দুজন মিলে জেলের ভিতরে ভালো করে জীবন কাটিও, আর তাও আলাদা আলাদা। আজকাল মানুষ পশুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। এ কেমন সমাজে বাস করছি আমরা, যেখানে টাকার জন্য একজন স্ত্রী তার স্বামীকে মারার প্ল্যান তৈরি করছে, আর নিজের প্রেমিকের সঙ্গে মিলে নিজের কারণেই বিধবা হয়ে যাচ্ছে। এই ঘটনা আপনাদের সামনে আমি এই কারণে তুলে ধরছি, যাতে আপনারা এই ভুল না করেন। আমাদের একটা ভালো সমাজের প্রয়োজন, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে বসবাস করে। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডের নতুন ঘটনাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আর দেখতে থাকবেন ক্রাইম চক্র। জয় হিন্দ।